আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জামাতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা, সড়কমন্ত্রী শেখ রবিউল। বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ শ্রমিকদের। সরকারি বাসা ছাড়ার আগে সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ। নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে, মহিলা জামাত। যেসব এলাকায় ভূমিকম্পের ঝুঁকি বেশি। লামায় ফ্যামিলি কার্ড তথ্য জরিপের কার্যক্রম শুরু। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে 2 মাস মাছ শিকার নিষিদ্ধ। দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ, ফিফা। যুক্তরাষ্ট্রে সংঘবদ্ধ স্কাম চক্রের সদস্য বাংলাদেশি যুবক গ্রেফতার। ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন উদ্যোগ। অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে অবশেষে জবানবন্দি দিলেন বিল ক্লিন্টন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত 25 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ডেজার বেইট এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদী বন্দরের মাঝঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি আরও বলেন, আমরা আশা করছি ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। যেসব জায়গায় ব্যত্যয় ঘটতে পারে, যেখানে যানজট তৈরি হয়, সড়কে শৃঙ্খলা থাকে না, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। শনিবার সকাল থেকে বি ব্রাদার্স গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়কের ভৌতলি এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করছেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহন সহ স্থানীয় পরিবহনগুলো আটকা পড়ে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে। নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়েছে। ফলে উপদেষ্টারাও এখন সাবেক হিসেবে গণ্য হচ্ছেন এবং সরকারি বাসভবন সহ বিভিন্ন সুবিধা ছাড়তে হচ্ছে। সাবেক সড়ক, রেল এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফায়জুল কবির খান রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন ছাড়ার আগে সেখানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। তার আমন্ত্রণে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কয়েকজন সাবেক উপদেষ্টা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এস মনসুরও যোগ দেন। উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, শেখ বসিরউদ্দিন, সালেউদ্দিন আহমেদ, অধ্যাপক সিআর আবরার, ডক্টর মোহাম্মদ তৌহিদ হোসেন, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, শারমিন এস মুর্শিদ, সৈয়দা রিজওয়ানা হাসান। তোলা ছবিতে অতিথিদের হাস্যোজ্জ্বল দেখা যায় এবং একটি ছবিতে কেক কাটার মুহূর্তও ধরা পড়ে। নারী ও শিশুর প্রতি যেভাবে নির্যাতন ও পাশবিকতা চলছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ আবারও সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে গেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা বলেন, দেশের বর্তমান অবস্থা চরম উদ্বেগজনক। প্রশাসনের শিথিলতা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির এই করুণ দশা। চলতি ফেব্রুয়ারির 27 দিনে দেশে 10টি মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ শুক্রবার দুপুর 1:52:29 অনুভূত হয় একটি মাঝারি মাত্রার ভূমিকম্প। উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকা। পশ্চিমের জেলা সাতক্ষীরায় সৃষ্ট ভূমিকম্পন রাজধানী ঢাকা এবং পূর্বে চট্টগ্রাম পর্যন্ত অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, সর্বশেষ ভূমিকম্পের মাত্রা ছিল 5.4, যা মাঝারি মাত্রার। চলতি মাসের শুরু থেকেই একের পর এক কম্পন অনুভূত হচ্ছে।
1 ফেব্রুয়ারি সিলেটে 3 মাত্রার ভূমিকম্প হয়। 3 ফেব্রুয়ারি একই দিনে একাধিকবার কেঁপে ওঠে দেশ। সেদিন সাতক্ষীরার কলাউড়ার 4.1 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। বান্দরবান জেলার লামা উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার দুর্গম পাহাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম হারগাজা মারমাপাড়ায় তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুদ্দিন শুক্রবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সমাজসেবা কর্মকর্তা তানভীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুর রব ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন মজুমদার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে 2 মাসব্যাপী মাছ ধরার নিষেধাজ্ঞা। আগামী 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত টানা 61 দিন ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকা জুড়ে সব প্রকার জাল ফেলা ও মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মৎস্য বিভাগের তথ্যমতে এই সময়ে নদীর অভয়াশ্রমগুলোতে আগত ইলিশের পোনা বা জাটকা বড় হওয়ার সুযোগ পায়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ ডিম ছাড়ে। ফলে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বাড়াতে প্রতি বছরেই এই সময়টিতে মাছ ধরা বন্ধ রাখা হয়। তবে দীর্ঘ 2 মাস মাছ ধরা বন্ধ থাকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। তাদের অভিযোগ, বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় এই সময়টুকু কিভাবে কাটাবেন তা নিয়ে তারা দিশেহারা। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে। পোস্টে বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি পোস্ট করে বাংলাদেশের পতাকার ইমোজিযুক্ত ছবির ক্যাপশনে ফিফা লিখে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি এমন প্রশ্নের উত্তরে কমেন্ট করেছেন ফুটবল প্রেমীরা। তবে কমেন্টে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সরাসরি বলে দিয়েছে বাংলাদেশই দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন পরাশক্তি। করোনা মহামারীর সময় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় ফোন করে সাধারণ আমেরিকান নাগরিকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক বাংলাদেশি নাগরিক নিয়ামত উল্লাহ গ্রেফতার হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের বাফেলো শহরে বসবাস করতেন এবং তার বাড়ি চাঁদপুর জেলায়। 22 ফেব্রুয়ারি ওয়েস্ট ভার্জিনিয়ার আপশোর কাউন্টিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরিফ মাইকেল কোফম্যান। পরে তদন্তে জানা যায় তারা নর্টন কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায় করত। তদন্ত চলছে। ওমরাহ পালনকারীদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সফরকে আরও সহজ ও সুশৃঙ্খল করতে একটি সমন্বিত ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল গাইড চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। পবিত্র নগরীতে সেবা গ্রহণ সহজ করা এবং ইবাদতের অভিজ্ঞতা উন্নত করাই এই উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। কামিং টু ওমরাহ ক্যাম্পেইনের আওতায় প্রকাশিত এই গাইডে মসজিদুল হারাম ও মসজিদে নববীর সেবা, প্রবেশপথ, পরিবহন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। এতে ইন্টারঅ্যাক্টিভ মানচিত্র, প্রয়োজনীয় লিঙ্ক এবং আল রওদা জিয়ারতের বুকিং নির্দেশনাও রয়েছে। আলোচিত জেফ্রি অ্যাপস্টিনের বিতর্কিত নথি তদন্তে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির কাছে জবানবন্দি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এই জবানবন্দিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, অ্যাপস্টিনের অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। অ্যাপস্টিনের অপরাধ সম্পর্কে অজ্ঞাত ছিলেন এবং নিজে কোনো ভুল করেননি। শুক্রবার প্রায় 6 ঘন্টার জবানবন্দিতে তিনি তদন্ত কমিটিকে জানিয়েছেন, অ্যাপস্টিনের কর্মকাণ্ড সম্পর্কে যদি সামান্য আভাসও পেতেন তবে তিনি কখনোই অ্যাপস্টিনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করতেন না এবং নিজেই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।